আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ফর সেক্টর জব প্রিপারেশন কোর্সের আজকের লেকচারে। আজকে আমরা মডিউল 3 পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস মডিউলের লেকচার 3 প্রোটেকশন এগেইনস্ট ওভার ভোল্টেজ নিয়ে আলোচনা করব। তো আমাদের পাওয়ার সেক্টর চাকরি প্রস্তুতি যে কোর্স চলছে সেই কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য তোমরা স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আর তোমাদের কোনো এই টপিকে কোনো প্রশ্ন থাকলে অথবা যে কোনো টপিকে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম হলে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রতিনিয়ত প্রবলেম সলভ করা হয়। সেগুলো তুমি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো দেখো, এই যে ওভার ভোল্টেজ আছে, এই ওভার ভোল্টেজকে বিভিন্ন নামে বিভিন্ন বইতে তোমরা দেখতে পাবে, অথবা কেউ জিজ্ঞেস করলেও বিভিন্ন নামে জিজ্ঞেস করতে পারে। সেগুলো কি হতে পারে? ওভার ভোল্টেজের আরেক নাম হচ্ছে ট্রানজিয়েন্ট ভোল্টেজ। অনেক জায়গায় দেখবে এটাকে ট্রানজিয়েন্ট ভোল্টেজ বলতেছে। তারপরে কোথাও দেখতে পারো এটাকে সার্জ ভোল্টেজ বা ভোল্টেজ সার্জ অনেক জায়গায় বলতে পারে। ঠিক আছে, তো এগুলার অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে, এর মানে হচ্ছে এ সাডেন রাইজ a sudden rise in voltage for a very short time। তার মানে তোমার যদি কোথাও ভোল্টেজের সাডেন রাইজ হয়, ঠিক আছে, খুব শর্ট টাইমের জন্য, তখন সেটাকে আমরা বলি ওভার ভোল্টেজ। এখন এই শর্ট টাইমটা কত? এই শর্ট টাইমটা অ্যাকচুয়ালি হচ্ছে, মনে করো কয়েকশো মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফিউ হান্ড্রেড মাইক্রো সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা অল্প কিছু সময়ের জন্যই মেনটেন করে। তো ওভার ভোল্টেজ কি কি কারণে হতে পারে? ওভার ভোল্টেজ মেইনলি দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল কজ, আরেকটা হচ্ছে এক্সটার্নাল কজ। ইন্টারনাল কজ মানে কি? ইন্টারনাল কজ মানে হচ্ছে সিস্টেমের ভিতরে যে সকল কারণে, মানে ভিতর থেকে উদ্ভূত এরকম কোনো কারণ হলে সেগুলোকে ইন্টারনাল কজ বলে। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল কজ, মানে পরিবেশের থেকে বা সিস্টেমের বাহির থেকে যদি কোনো কারণে ওভার ভোল্টেজ তৈরি হয় সিস্টেমের ভিতরে, তখন সেটাকে এক্সটার্নাল কজ বলা হয়। তো ইন্টারনাল কজ এটা অনেক কারণে হতে পারে। একটা হচ্ছে সুইচিং এর জন্য হতে পারে। তারপর ইনসুলেশন ফেলিওরের জন্য হতে পারে। তারপর আর্কিং গ্রাউন্ডিং এর জন্য হতে পারে। তাহলে আমরা আলোচনা করব কোনটা অ্যাকচুয়ালি কি জন্য হয়, একদম ইন ডিটেলস দেখবো একটু পরে। আরেকটা হচ্ছে সিস্টেমে যদি রেজোনেন্স হয়ে যায়, রেজোনেন্স কন্ডিশনেও ইন্টারনাল কজে ওভার ভোল্টেজ সিস্টেমে দেখা দিতে পারে। ঠিক আছে, তো এখন আমরা দেখব ইন্টারনাল কজ গুলা অ্যাকচুয়ালি কি কি। আমরা প্রথম যে কজ গুলা দেখলাম, ইন্টারনাল কজ, এখানে ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ইন্টারনাল যত কারণ আছে, ঠিক আছে, এগুলা সিস্টেমের যে নর্মাল ইনসুলেশন আছে, সেই নর্মাল ইনসুলেশনই এই কজ গুলাকে ট্যাকেল দিতে পারে। বাহির থেকে আমাদের আহ, কোনো তেমন স্পেশাল ইয়া করা লাগে না, কোনো কাজ করা লাগে না। অর্থাৎ
নর্মাল সিস্টেমের যে ইনসুলেশন আছে সেটাই সিস্টেমকে প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে? তাহলে নর্মাল সিস্টেম ইনসুলেশন ক্যান উইথস্ট্যান্ড দিস, ঠিক আছে, এটা লিখতে পারো। আচ্ছা, এছাড়া তুমি যদি আরেকটু দেখো, এই যে আমরা যেটা সুইচিং বললাম ইন্টারনাল কজ, এই সুইচিংটা অ্যাকচুয়ালি সুইচিং এর কারণে যে ওভার ভোল্টেজ হয় এটা কখন কখন হতে পারে লাইনে। একটা হচ্ছে ওপেন লাইনে, ওপেন লাইনেও সুইচিং এর কারণে লাইনে ওভার ভোল্টেজ তৈরি হতে পারে। আবার লোডেড লাইনেও সুইচিং এর কারণে ওভার ভোল্টেজ হতে পারে। অথবা কারেন্ট চপিং এর কারণেও লাইনে ওভার ভোল্টেজ হতে পারে, ঠিক আছে? তো এই যে যতটুকু ওভার ভোল্টেজ হবে এটা হচ্ছে অতটা বেশি না আর কি, খুবই কম এই সুইচিং এর কারণে। সেটা সিস্টেমের ইন্টারনাল যে ইনসুলেশন সেটাই তাকে নিজেকেই নিজে প্রোটেক্ট করতে পারে। এরপর আরেকটা হচ্ছে ইনসুলেশন ফেলিওর। লাইনে যদি ইনসুলেশন ফেলিওর হয় তাহলেও কিন্তু ইন্টারনাল ক্রসের কারণে ওভার ভোল্টেজ লাইনে তৈরি হতে পারে। থার্ড হচ্ছে আর্কিং গ্রাউন্ডিং। আর্কিং গ্রাউন্ডিংটা অ্যাকচুয়ালি যদি তোমার সিস্টেমের যে নিউট্রাল সেই নিউট্রালটা যদি প্রপারলি গ্রাউন্ড করা না থাকে, ঠিক আছে, তাহলে আর্কিং গ্রাউন্ডিং তৈরি হয়। সেক্ষেত্রে আমরা নিউট্রাল যে ওয়্যারটা আছে, ঠিক আছে, নিউট্রাল ওয়্যারকে আমরা আর্থিং করে দিই। সিস্টেমে যে নিউট্রাল ওয়্যার সেটাকে আর্থিং করে দিই, তাহলে আমার আর্কিং গ্রাউন্ডিং প্রবলেমটা লাইনে আর থাকে না। আরেকটা কজ হইতে পারে, সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স কি জিনিস? রেজোনেন্স হচ্ছে, মনে করো তোমার কাছে একটা সার্কিট আছে, মনে করো তোমার ট্রান্সমিশন লাইনের সার্কিট, লাইনে একটা ইন্ডাকটেন্স আছে, লাইনের আবার ক্যাপাসিটেন্সও ফর্ম করে, তাই না? এখন এই লাইনে কোনো কারণে যদি এই ইন্ডাকটেন্স আর এই ক্যাপাসিটেন্স সমান হয়ে যায় তাহলে একটা আরেকটাকে অপোজ করে দেয়। তার মানে লাইনের এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা যে লাইনের ইম্পিডেন্সের একটা অংশ ছিল সেইটাই এখন লাইনের টোটাল ইম্পিডেন্স হয়ে যায়। তার মানে কি লাইনের টোটাল ইম্পিডেন্স কমে যায় যদি রেজোন্যান্স সংগঠিত হয়, ঠিক আছে? তাহলে লাইনে যদি বাই চান্স রেজোন্যান্স তৈরি হয়ে যায় কোনো ইন্টারনাল কজে, তাইলেও কি লাইনে ভোল্টেজ বেড়ে যেতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ইন্টারনাল কারণগুলা, যে সুইচিং, ইনসুলেশন ফেলিওর, আর্কিং গ্রাউন্ডিং এবং রেজোন্যান্সের কারণে লাইনে ওভার ভোল্টেজ হতে পারে। আর যে এক্সটার্নাল কজ, সেই এক্সটার্নাল কজের মধ্যে আহ, সবচেয়ে পরিচিত এবং ভয়ানক কজ হচ্ছে লাইটনিং। লাইটনিংটা হচ্ছে কি বজ্রপাত। এর মানে হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ বিটুইন ক্লাউড অফ আর্থ অর বিটুইন চার্জ কারেন্টস অফ দ্য সাম ক্লাউড, অফ দ্য সেম ক্লাউড। অর্থাৎ মনে করো লাইটনিং আমি যদি সহজ করে বলি, অর্থাৎ ইলেকট্রিক ডিসচার্জ যদি হয় মেঘের মাধ্যমে, কিভাবে হইতে পারে? মনে করো তোমার একটা মেঘ আকাশে ফ্লো হচ্ছে, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড। এই মেঘে অনেক পজিটিভ চার্জ আছে, অনেক হাই। এটা বাতাসে চলতে চলতে ঘর্ষণের কারণে এর মধ্যে পজিটিভ চার্জ জমা হয়ে গেছে। এখন এত বেশি যে এই ভোল্টেজটা এত বেশি জেনারেট হয়েছে যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে বাতাস আছে সেই বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ এই ভোল্টেজটাকে এখানে ঠেকায় রাখতে পারতেছে না, ও দ্রুত ডিসচার্জ হতে চায়। তখন এই যে মিডিয়াম, এই মিডিয়ামটা কন্ডাক্টিং হয়ে যায়, এই বাতাসটাই একটা কন্ডাক্টর হয়ে যায় যদি অত হাই ভোল্টেজ হয় আর কি। অথবা বৃষ্টির সময় অনেক সময় আহ, এই যে এরিয়া, এয়ারের মিডিয়ামে জলীয় কণা আসার কারণে এখানে কি হয়ে যায়, রেজিস্ট্যান্স কমে যায়। তখন এই হাই ভোল্টেজটা সরাসরি গ্রাউন্ডে স্ট্রাইক করে, ঠিক আছে, সরাসরি গ্রাউন্ডে চলে আসে। তো এইটা হচ্ছে লাইটনিং,
ঠিক আছে, এখন এখানে যদি তোমার এই যে আর্থ আছে, এটা যদি তোমার আর্থ না হয়ে তোমার ট্রান্সমিশন লাইনই হয়, তাহলে লাইনের উপর পড়তে পারে। আরেক ধরনের লাইটনিং আছে, মনে করো এখানে ভাসতে ভাসতে আরেকটা মেঘ চলে আসলো, ঠিক আছে, যেই মেঘের চার্জ এই মেঘের তুলনায় কিছুই না, প্রথম মেঘের তুলনায় এটা চার্জ কিছুই না, অনেক কম। তাইলে সে কি, সে তো আহ এখানে যাওয়ার কি একটা পথ পেয়ে গেল না? সে সরাসরি এক মেঘ থেকে আরেক মেঘেও কি ভোল্টেজটা ডিসচার্জ হইতে পারে। তখন কি এই মাঝখানের মিডিয়ামটা কন্ডাক্টিং হয়ে যায় এবং ভোল্টেজটা এখান থেকে এখানে চলে আসে ব্যালেন্স না হওয়া পর্যন্ত। এটি হচ্ছে লাইটনিং। লাইটনিং কে এক কথায় বলতে গেলে ইলেকট্রিক ডিসচার্জ বিটুইন ক্লাউড টু আর্থ অর ক্লাউড টু ক্লাউড। ঠিক আছে, মেঘে মেঘে অথবা মেঘের সাথে পৃথিবীর মধ্যে যদি ইনসুলেশন ফেলিওর হয়ে চার্জ ডিসচার্জ হয়, তখন সেটাকে আমরা কি বলি? সেই ইলেকট্রিক ডিসচার্জটাকে আমরা লাইটনিং বলি। এখন লাইটনিং হচ্ছে আবার দুই প্রকার, ঠিক আছে? তো এই দুই প্রকার লাইটনিংটা কি? একটা হচ্ছে ডিরেক্ট স্ট্রোক, আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্ট্রোক। তাহলে দেখো, দুই ধরনের যে বজ্রপাত আছে সেটা যদি আমরা একটু ডিটেলসে বুঝতে চাই। ডিরেক্ট স্ট্রোক, ডিরেক্ট স্ট্রোকটা কেমন? ডিরেক্ট স্ট্রোক কিন্তু দুই ধরনের, ঠিক আছে? আমরা পুরো জিনিসটাকে যদি দুইটা ভাগ করি, একটা ডিরেক্ট আর একটা মনে করো ইনডিরেক্ট। ডিরেক্ট স্ট্রোকটা একটা হচ্ছে টাইপ এ আর একটা হচ্ছে টাইপ বি। এই ডিরেক্ট স্ট্রোকটা হচ্ছে এ টাইপের ডিরেক্ট স্ট্রোক। এটা হচ্ছে সাপোজ তোমার একটা ক্লাউড আছে, সেই ক্লাউডে অনেক হাই চার্জ জমা হয়ে আছে, ঠিক আছে? এখন তোমার যদি একটা ট্রান্সমিশন লাইন থাকে, সেই ট্রান্সমিশন লাইনে কোনো টল অবজেক্ট আছে, টল অবজেক্ট মনে করো একটা বিল্ডিং বা একটা ট্রান্সমিশন লাইন চলে গেল, তাইলে এই যে টল অবজেক্ট গুলা, এগুলাতে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে? তখন এই মেঘের চার্জটা সরাসরি টল অবজেক্টে ডিসচার্জ হয়, ঠিক আছে? এখন টল অবজেক্ট কিভাবে আমরা বুঝবো? টল অবজেক্ট তো এরকম হইতে পারে, মেঘটা যদি অ্যাকচুয়ালি এখানে থাকে, তাহলে টল অবজেক্ট কি এইটা নাকি এইটা? তখন তো টল এইটা নাকি? এখানে তো সবচেয়ে শর্টেস্ট পাথ, আর এখানে তো পাথ অনেক দূরে। ওই ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সমিশন লাইনটাই টল অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ট্রান্সমিশন লাইনেও কি হয়ে যেতে পারে? ডিসচার্জ হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করবে মেঘটা কোথায় আছে। মেঘটা কি এই যে তোমার বিল্ডিংটা আছে, বিল্ডিং এর সোজা আছে নাকি একটু দূরে আছে? তো এমন কোনো কন্ডিশন হইতে পারে যে টল অবজেক্ট থাকার পরেও তার চেয়ে একটু নিচু অবজেক্টেও ঠান্ডারিং হইতে পারে। কারণ হচ্ছে এটা, যে পাথের ডিস্টেন্স যদি কম হয়, ঠিক আছে, ওইদিকে যদি ইনসুলেশন ব্রেকডাউন বেশি হয়, রেজিস্ট্যান্স অনেক কম হয়, তাহলে এখানে স্ট্রোক হয়ে যাবে, এখানে আর হবে না। তাহলে টল অবজেক্টের মধ্যে যে স্ট্রোকটা হয় সেটাকে বলে ডিরেক্ট স্ট্রোক টাইপ এ, ঠিক আছে? আরেকটা হচ্ছে মনে করো তোমার একটা মেঘ আছে, যেই মেঘের চার্জ হচ্ছে পজিটিভ, পাশাপাশি আরেকটা ক্লাউড এখানে আছে যার চার্জ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এবং আরেকটা ক্লাউড আছে, এটার চার্জও মনে করো পজিটিভ। এখন এই তিনটা মিলে এখানে হচ্ছে একটা ব্যালেন্স, চার্জের ব্যালেন্স তৈরি করে রাখছে, ঠিক আছে? মনে করো পি কিউ আর। এখন বাই চান্স কখনো যদি এই পি থেকে আর এ স্ট্রোক হয়ে যায়, ঠিক আছে, ঠান্ডারিং হয়, এখানের মধ্যে ডাইরেক্ট স্ট্রেংথ কমে গেছে, তাহলে তো এটা ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে গেলে কি, ব্যালেন্স হয়ে গেলে এই পি আর আর এই দুইটার কোনো অস্তিত্ব নেই এখানে, ওরা ভ্যানিশ। তখন শুধু কিউ হচ্ছে কি এখানে একা হয়ে গেছে এবং সেই ইনব্যালেন্স, তাই না? তখন এই কিউ দ্রুত কি করবে, যেহেতু হঠাৎ করে ইমব্যালেন্স হয়ে গেছে, সে যে কোনো জায়গায় স্ট্রাইক করবে। এই স্ট্রাইকের কোনো ঠিকানা নেই, এটা টল অবজেক্ট হতে পারে, লোয়ার অবজেক্ট হতে পারে, যে কোনো জায়গায়, ঠিক আছে? এর থেকে কোনো মুক্তি নেই। মানে এটা হচ্ছে অনেকটা মারে আল্লাহ রাখে কে সিস্টেম, কোথায় যে পড়বে এর কোনো ঠিকানা নেই। তো শুভ সংবাদ হচ্ছে ডিরেক্ট স্ট্রোক হচ্ছে রেয়ার, খুবই রেয়ার। তার মধ্যে বি টাইপটা আরো রেয়ার। বি টাইপের স্ট্রোক থেকে বাঁচানোর কোনো টেকনিক এখন পর্যন্ত নাই।
ঠিক আছে, মানে খুব কম হয় আর কি, এই টাইপের স্ট্রোকও কম হয়। আর ইনডিরেক্ট স্ট্রোক এইটাই আমাদের ট্রান্সমিশন লাইনে সবচেয়ে বেশি হয়। যেমন মনে করো এটা হচ্ছে তোমার এখানে একটা ক্লাউড আছে, এখানে তোমার ট্রান্সমিশন লাইন, এই ক্লাউডে মনে করো অনেকগুলো পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জ থাকার কারণে ট্রান্সমিশন লাইনের যেই অঞ্চলে সে কাছাকাছি আছে সেখানে সে কি করে পড়ছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী সে লাইনের মধ্যে নেগেটিভ চার্জ জেনারেট করে ফেলছে লাইনের একটা জায়গায়। ঠিক আছে, কেন, এখানে এই ক্লাউডটা আছে, তো সেও ব্যালেন্স, লাইনও এখনো ব্যালেন্স। আর এই যে এখানে টাওয়ার আছে, ঠিক আছে, পোল গুলা, এই পোল গুলা হচ্ছে পজিটিভ চার্জে চার্জ হয়ে আছে। এখন মনে করো ঘুরতে ঘুরতে বাতাসে আরেকটা মেঘ এখানে চলে আসলো, যেই মেঘের চার্জ হচ্ছে অনেক কম বা নেগেটিভ চার্জ। তাহলে এখান থেকে এখানে স্ট্রোক হয়ে গেলে হঠাৎ করে এটা ভ্যানিশ হয়ে যাবে না? এই যখন এটা ভ্যানিশ হয়ে যাবে তখন কি হবে, তখন এই নেগেটিভ চার্জটা ইনব্যালেন্স হয়ে যাবে লাইনে। এটা কোথায় যাবে, তখন এই চার্জটা কিছু এদিকে ফ্লো করা শুরু করবে, কিছু এদিকে ফ্লো করা শুরু করবে, করতে করতে যখন টাওয়ারের কাছে চলে আসবে। এখন টাওয়ারের মধ্যে কন্ডাক্টর গুলো তো ডাইরেক্ট বাঁধতে দেওয়া না, ইনসুলেটরের মাধ্যমে বাঁধা না। ওই ইনসুলেটরের যে ডাইলেকট্রিক স্ট্রেংথ সেইটা ওর চার্জের কাছে কিছুই না। সে তখন ইনসুলেশনের ডাইলেকট্রিক স্ট্রেংথকে ব্রেক ডাউন করে টাওয়ারের মাধ্যমে সে কোথায়, গ্রাউন্ডে, মাটিতে চলে যাবে। ঠিক আছে, তো ট্রান্সমিশন লাইনে আমাদের মেইন যে স্ট্রোকটাকে আমরা উম থামানোর চেষ্টা করি সেটা হচ্ছে ইনডিরেক্ট স্ট্রোক। ইনডিরেক্ট স্ট্রোকের লাইনে যে হাই চার্জ হয় সেই চার্জটা যখন ফ্লো করে তখন এই যে পোল আছে পোলের মধ্যে ইনসুলেটর গুলাকে সে কি করে ফেলে, নষ্ট করে ফেলে, পোলের ইনসুলেশন নষ্ট করে সে গ্রাউন্ডে চলে যায়। ঠিক আছে, তাহলে এগুলো তো আমরা জাস্ট স্ট্রোকের টাইপ দেখলাম। স্ট্রোকের টাইপ দেখে তো আমাদের লাভ নাই, আমাদের কাজ হচ্ছে এগুলো থেকে কিভাবে আমরা লাইনকে প্রোটেক্ট করব। ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন আমাদের মেইন আলোচনা, অবশ্যই ভূমিকাটা না দিলে তোমরা লাইটনিং কি এটা না বুঝলে অ্যাকচুয়ালি প্রোটেকশন কিভাবে সেটা বুঝতে পারতো না। আগে তো বুঝতে হবে যে লাইটনিং কি, তারপরে না প্রোটেকশন। আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে ডিরেক্ট স্ট্রোক যে আছে সেই ডিরেক্ট স্ট্রোক থেকে আহ বাঁচানোর কোনো ওয়ে আমাদের এখনো পর্যন্ত নাই। আচ্ছা, তাহলে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি? একটা হচ্ছে আর্থিং স্ক্রিন। আর্থিং স্ক্রিন ব্যবহার করার মাধ্যমে আমরা এটা একটা ওভার ভোল্টেজের বিরুদ্ধে বা লাইটনিং এর বিরুদ্ধে প্রোটেকশন হিসেবে ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে ওভারহেড গ্রাউন্ড ওয়্যার, এটা ব্যবহার করার মাধ্যমে করতে পারি। আরেকটা যেটা বেশি পপুলার, এলএ বা লাইটনিং অ্যারেস্টর ব্যবহার করার মাধ্যমে আমরা সেটা করতে পারি। তো ডিরেক্ট স্ট্রোক যেটা টাইপ বি সেটা থেকে আমাদেরকে বাঁচানোর কোনো সিস্টেম নাই, কিন্তু ডিরেক্ট স্ট্রোক যে টাইপ এ আছে সেটা থেকে বাঁচানোর জন্য আমাদের কিন্তু পদ্ধতি আছে। ঠিক আছে। তো প্রথম যে দুইটা পদ্ধতি দেখলাম সেগুলো আমাদেরকে ডিফেন্ড করবে ডিরেক্ট স্ট্রোক থেকে। আর লাস্টে যেটা দেখলাম এটা আমাদেরকে ডিফেন্ড করবে ইনডিরেক্ট স্ট্রোক থেকে। ঠিক আছে, এই যে আর্থিং স্ক্রিন যেটা আমরা দেখতে পাচ্ছি, আর্থিং স্ক্রিনটা অ্যাকচুয়ালি সব জায়গায় করা হয় না। এটা মেইনলি আমাদের পাওয়ার প্লান্ট বা সাব স্টেশন গুলাতেই এটা ইউজ করা হয়। ঠিক আছে, কেন, এখানে অনেক দামি দামি ইকুইপমেন্ট থাকে, তো এটাকে তো ডিরেক্ট স্ট্রোক থেকেও প্রোটেক্ট করা খুব জরুরি, নাকি? বাই চান্স এখানে স্ট্রোক হয়ে গেলে তো সব নষ্ট হয়ে যাইতে পারে। আচ্ছা, তারপরে ওভারহেড গ্রাউন্ডেড ওয়্যার। ওভারহেড গ্রাউন্ডেড ওয়্যার এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে তোমার যে ট্রান্সমিশন লাইনে
লাইনের কন্ডাক্টর গুলা তুমি সাপোজ এইভাবে দিলা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পোল, পোলের মধ্যে এগুলোকে এইভাবে তুমি কানেক্ট করলা। এখন যে গ্রাউন্ডিং এর তারটা থাকবে, ওভারহেড গ্রাউন্ড ওয়্যার, সেই ওয়্যারটা তুমি সবার উপরে দিবা। তাইলে কি সবচেয়ে টলে কে থাকতেছে? গ্রাউন্ড ওয়্যারটা। তো ঠান্ডারিং হইলে গ্রাউন্ড ওয়্যারই হবে, এবং এটা কি, এটা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, তাই না? তাহলে এখানে ঠান্ডারিং হইলে সরাসরি এটা দিয়ে গ্রাউন্ডে চলে গেল, আমার এই কন্ডাক্টিং ওয়্যার গুলোকে সে আর কি ডিস্টার্ব করলো না, ঠিক আছে? এইটা খুব পপুলার পদ্ধতি, আমাদের দেশে খুবই ব্যবহার করা হয়। গ্রাউন্ড ওয়্যারটাকে আমরা সবার উপরে দিয়ে রাখি। আচ্ছা, আর আর্থিং স্ক্রিন হচ্ছে, আর্থিং স্ক্রিনে আমরা কপার কন্ডাক্টর দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করি, একটা জালের মতো বানাই, ঠিক আছে? সাপোজ মনে করো নেটওয়ার্ক অফ কপার কন্ডাক্টর বানাই, আমরা কি করি, এটাকে গ্রাউন্ড করে দেই, একটা জালের মতো বানায় এটাকে গ্রাউন্ড করে দেই। কমপক্ষে দুইটা পয়েন্ট আমরা গ্রাউন্ড করি, এবং যখন আমরা গ্রাউন্ড করি সেখানে আমরা নিশ্চিত করি যে এখানে রেজিস্ট্যান্সটা অনেক কম থাকবে। তাহলে এই আর্থিং স্ক্রিন বা এই যে জাল, সেটার উপরে যখন ঠান্ডারিংটা পড়বে, এটা কোথায় দেই আমরা? প্লান্ট বা সাব স্টেশনে দেই। তখন ঠান্ডারিংটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে, আমার প্লান্টে এসে বা সাব স্টেশনের ইকুইপমেন্টে এসে আঘাত করবে না, ঠিক আছে? আরেকটা যেটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টরের মাধ্যমে আমরা প্রোটেক্ট করি ইনডিরেক্ট স্ট্রোক থেকে। এই লাইটনিং অ্যারেস্টরটা খুবই পপুলার, এবং এটাও আমরা লাইনে খুব বেশি ইউজ করি এবং ফ্রিকোয়েন্টলি ইউজ করি। সেটা অ্যাকচুয়ালি কি, সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে দেখো, লাইটনিং অ্যারেস্টর নাম থেকেই বোঝা যায় যে সে কি করবে, লাইটনিং কে অ্যারেস্ট করবে, নাকি? সে মনে করো লাইনের পুলিশ। তো আমরা দেখি লাইটনিং অ্যারেস্টর কিভাবে লাইনকে প্রোটেক্ট করে। আচ্ছা, তো এটা আবার একটু রিকল করে দিচ্ছি, এটা অনেক সময় জিজ্ঞেস করে থাকে এই জন্য, যে লাইটনিং অ্যারেস্টর কোন ধরনের স্ট্রোক থেকে লাইনকে প্রোটেকশন করে। অ্যান্সার কি হবে? ইনডিরেক্ট স্ট্রোক, ঠিক আছে? ইনডিরেক্ট স্ট্রোকের আরেকটা নাম হচ্ছে ট্রাভেলিং ওয়েভ। ট্রাভেলিং ওয়েভ থেকে অথবা ইনডিরেক্ট স্ট্রোক থেকে লাইটনিং অ্যারেস্টর লাইনকে প্রোটেক্ট করে, তাই না? দেখলাম না ওই যে ভোল্টেজটা ট্রাভেল করে চলে গেল, নাকি? আমরা যখন আলোচনা করছিলাম, এখান থেকে কি এই নেগেটিভ চার্জটা ট্রাভেল করে লাইনের দুই দিকে চলে গেছে, নাকি? তাহলে তো লাইনের জন্য তো এটা কি একটা ট্রাভেলিং ওয়েভ না? এই জন্য এটাকে ট্রাভেলিং ওয়েভও বলা হয়। তাহলে দেখো, আমাদের ডিজায়ার কি লাইটিং অ্যারেস্টরের কাছ থেকে? আমাদের ডিজায়ার হচ্ছে নর্মাল যে কন্ডিশন থাকবে, মনে করো কোনো ঝামেলা নাই, লাইনে ঠান্ডারিং নাই, কিছু নাই, তাহলে আমাদের এক্সপেকটেশন কি থাকবে? লাইটনিং অ্যারেস্টর কোনো কাজ করবে না, নন কন্ডাক্টিং থাকবে, তাই না? আর লাইনে যদি ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ আসে, তখন আমাদের উদ্দেশ্য কি হবে? তখন যেন লাইটনিং অ্যারেস্টর কাজ করে, নাকি? নাকি স্বাভাবিক অবস্থায় আমরা চাইবো লাইটনিং অ্যারেস্টর কাজ করবে? স্বাভাবিক অবস্থায় তো আমরা চাইবো না, নর্মাল কন্ডিশনে আমরা চাইবো, ঠিক আছে? এখন লাইটনিং অ্যারেস্টর দেখতে কেমন হয় সেটা দেখলে বুঝবা। এটা মনে করো ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনে এরকম দুইটা কন্ডাক্টিং রড, তার মাঝখানে একটু এয়ার গ্যাপ রাখা হয়, ঠিক আছে? এখানে হচ্ছে গ্যাপ আছে, তারপরে একটা রেজিস্ট্যান্স দিয়ে তাকে গ্রাউন্ড করে দেওয়া হয়, ঠিক আছে? তো এইখানে যে গ্যাপটা থাকে সেইটাকে বলা হয় স্পার্ক গ্যাপ, আর এখানে যে রেজিস্ট্যান্স থাকে সেটাকে বলা হয় নন লিনিয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো আহ, এটা একটু আবার একটু রিকল করি। ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ লাইনে আসলে লাইনিং অ্যারেস্টর কাজ করবে। এই ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ যখন লাইনে আসবে, তখন অ্যাকচুয়ালি কি হবে? তখন এই স্পার্ক গ্যাপ, অর্থাৎ এই যে এখানে বাতাস আছে,
লাইনে তো তোমার এখানে হাই ভোল্টেজ আছে, তাই না? সেই ভোল্টেজটার এখানের মধ্যে তো গ্যাপ আছে, সেটা তো খুব সহজে এখান দিয়ে আসতে আসতে পারবে না। যখন ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ এখানে চলে আসবে, তখন কি হবে? তখন এইখানে যে এয়ারটা আছে স্পার্ক গ্যাপে, সেই এয়ারের যে ইনসুলেশন, সেই এয়ারের ইনসুলেশনটা ব্রেক করবে, ঠিক আছে? এবং এই যে স্পার্ক গ্যাপ আছে, সেই স্পার্ক গ্যাপটা তো তখন নন কন্ডাক্টিং ছিল, তাই না, নর্মাল কন্ডিশনে। এখন যখন ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ এখানে চলে আসলো, তখন এই স্পার্ক গ্যাপটা কন্ডাকশন শুরু করে দিল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তো কন্ডাকশন শুরু হয়ে লাভ কি? এখানে তো রেজিস্ট্যান্স আছে। তা আমি কেন কারেন্টকে যাওয়ার পথে বাধা দিচ্ছি? এটা তো গ্রাউন্ডে চলে গেলেই ভালো, তাই না? এটা হচ্ছে আমার ট্রান্সমিশন লাইন, এখানে ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ আসছে, এটাকে আমি গ্রাউন্ডে পাঠিয়ে দিলে না ভালো? কেন এখানে রেজিস্ট্যান্স দিলাম? ঠিক আছে, এখন দেখো এখানে যে রেজিস্ট্যান্স দিছি সেটা কিন্তু নন লিনিয়ার রেজিস্ট্যান্স। এই নন লিনিয়ার রেজিস্ট্যান্সটা কেমন? নন লিনিয়ার রেজিস্ট্যান্সটা হচ্ছে যদি হাই ভোল্টেজ থাকে, ঠিক আছে, যদি লাইনে হাই ভোল্টেজ থাকে, মানে ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ থাকে, তখন সে কি করে, তার রেজিস্ট্যান্সটা অনেক কমে যায় এই রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এইটা তখন এই লাইন থেকে গ্রাউন্ডের মধ্যে একটা লো রেজিস্ট্যান্স পাথ তৈরি করে দেয়। আর যখন নর্মাল কন্ডিশনে থাকে, ঠিক আছে, নর্মাল কন্ডিশন মানে কি, লাইনে নর্মাল ভোল্টেজ, ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ নাই, নর্মাল ভোল্টেজ যদি থাকে, তাহলে কি হবে? তাহলে এই রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকবে, হাই রেজিস্ট্যান্স পাথ সে তৈরি করবে। তাহলে বাই চান্স যদি স্পার্ক গ্যাপটা কমেও যায়, লাইনের ভোল্টেজ তো স্বাভাবিক, এই রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকবে। তাহলে এইখানে ইনসুলেশন ব্রেক হইলেও এই রেজিস্ট্যান্সের বাধার কারণে গ্রাউন্ডে কি কারেন্ট ফ্লো হইতে পারবে না। সেটা তো আমাদের এক্সপেকটেশন। নর্মাল কন্ডিশনে কি আমরা চাই যে লাইনের ভোল্টেজটা গ্রাউন্ডে শর্ট সার্কিট হয়ে যাক? সেটা তো আমরা চাই না। এই জন্য এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় নন লিনিয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা ভোল্টেজের সাথে চেঞ্জ হয়। হাই ভোল্টেজের লো রেজিস্ট্যান্স শো করে, লো রেজিস্ট্যান্স হাই ভোল্টেজ। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমি বারবার ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ বলতেছি। কেন বলতেছি? কারণ অ্যাকচুয়ালি এগুলো তো আমরা লাইনে হাই ভোল্টেজে ইউজ করি, তাই না? লাইন 132 কেভি, 400 কেভি, ওখানে আমরা ইউজ করি, এটা তো হাই ভোল্টেজ। ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ বোঝাচ্ছি কখন? যখন ঠান্ডারিং হয়ে গেছে, ঠিক আছে, ঠান্ডারিং হইলো, ট্রাভেলিং ওয়েভ শুরু হয়ে গেছে, এগুলো ডেঞ্জারাসলি হাই ভোল্টেজ। তখন আর 400 কেভি নেই, তখন ভোল্টেজ আরো বেড়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমি শুধু হাই ভোল্টেজ বললে বোঝাবে কি, হাই ভোল্টেজ মানেই তো নর্মাল কন্ডিশন, তাই না? তো এখানে আমি যে হাই লিখছি, এটা মানে কি, এটা ডেঞ্জারাসলি হাই, মানে অনেক বেশি হাই ভোল্টেজ, যেটা ঠান্ডারিং এর ফলে সৃষ্টি হয়। তো এই হচ্ছে আমাদের এই বিস্তারিত আজকের লেকচারের থিওরিটিক্যাল আলোচনা। আমরা ইন ফিউচার আরো বেশ কিছু ডিসকাশন দেখব, এবং আমরা আর কিছু থিওরি দেখার পরে আমরা আমাদের ম্যাথমেটিক্স প্র্যাকটিসে চলে যাব। তো আজকের লেকচারটা আমরা যদি একটু রিকল করি, তাহলে আমরা কি দেখব? ওভার ভোল্টেজের আমরা ডেফিনেশন দেখলাম, সাডেন রাইজ ইন ভোল্টেজ ফর এ ভেরি শর্ট টাইম। কি কারণে হইতে পারে? ইন্টারনাল কজ, এক্সটার্নাল কজ। ইন্টারনাল কজ কয়টা? চারটা আছে: সুইচিং, ইনসুলেশন ফেলিওর, আর্কিং গ্রাউন্ডিং, রেজোনেন্স, তাই না? সুইচিং এর কারণে কিভাবে হয় দেখলাম, ইনসুলেশন ফেলিওর হইলে হয়, আর্কিং গ্রাউন্ডিং কিভাবে বন্ধ করা যায়, ঠিক আছে, নিউট্রাল গ্রাউন্ড করলে। রেজোনেন্স হইলেও হাই ভোল্টেজ হইতে পারে, কিভাবে হয়? যখন ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স লাইনে সমান হয়ে যায়, ঠিক আছে। সুইচিং এর কারণে লাইনে হাই ভোল্টেজ হয়, হঠাৎ করে তুমি সুইচিং করলা, ঠিক আছে, হঠাৎ করে সুইচিং করার কারণে কি একটা ট্রানজিয়েন্ট কন্ডিশন তৈরি হলো। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সটার্নাল কজ। এক্সটার্নাল কজের প্রধান কারণ কি? লাইটনিং। লাইটনিং কয় ধরনের? দুই ধরনের, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট দুই প্রকার, টাইপ এ, টাইপ বি, ঠিক আছে। টাইপ এ থেকে আমাদের প্রোটেকশন দেওয়ার কিছু স্কিম আছে, কিন্তু টাইপ বি থেকে প্রোটেকশনের কোনো স্কিম নাই। এটা, তবে এটার সুখবর হচ্ছে এটা খুবই রেয়ার। আর ইনডিরেক্ট স্ট্রোক কি? ইনডিরেক্ট স্ট্রোক কি হচ্ছে, লাইনে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। এবং এটা কেন হয়? মেঘের কারণে লাইনে যখন একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের মাধ্যমে চার্জ ফর্ম করে, সেই মেঘটা হঠাৎ করে উধাও হয়ে গেলে বা কোথাও ডিসচার্জ হয়ে গেলে, তখন এই চার্জটা এখানে ইনব্যালেন্স হয়ে যায়। সেটা তখন ট্রাভেল করে এই যে পোলের পজিটিভ চার্জ ধরে গ্রাউন্ডে চলে যেতে চায়,
তারপর আমরা কি দেখলাম, লাইটনিং থেকে আমরা প্রোটেকশন দেওয়ার দুইটা পদ্ধতি দেখলাম, ডিরেক্ট স্ট্রোকের পদ্ধতি, ইনডিরেক্ট স্ট্রোকের পদ্ধতি। ডিরেক্ট স্ট্রোক থেকে বাঁচানোর নিয়ম কি, আর্থিং, স্ক্রিনিং, ওভারহেড, গ্রাউন্ডিং, ঠিক আছে। আর ইনডিরেক্ট স্ট্রোক থেকে আমাদেরকে বাঁচাবে লাইটনিং, এরেস্টর। আর্থিং স্ক্রিনিং কি, এটা সব জায়গায় আমরা করি না, এটা কোথায় করি, প্লান্টে, সাবস্টেশনে, ঠিক আছে। একটা কপার কন্ডাক্টরের নেটওয়ার্ক তৈরি করে কমপক্ষে আমরা দুইটা জায়গায় গ্রাউন্ড করে লো রেজিস্ট্যান্স পাথ তৈরি করে দিই। ওভারহেড গ্রাউন্ড ওয়্যার আমরা কেন দেই, ওই যে দেখলাম সবচেয়ে টল অবজেক্ট যেহেতু একটা বিষয় লাইটিং এর ক্ষেত্রে, তো টলে আমরা গ্রাউন্ড ওয়্যারটা পাস করে দিই, তাহলে ঠান্ডারিং ওখানে হয়ে সরাসরি সার্জটা গ্রাউন্ডে চলে যায়। আর লাইটনিং এর স্টোর কি, লাইটনিং এর স্টোর লাইনে এইভাবে কানেক্ট থাকে, স্বাভাবিক অবস্থায় স্পার্ক গ্যাপে কোনো নন কন্ডাক্টিং থাকে, কোনো কারেন্ট ফ্লো হয় না এবং এই রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকে। যখন লাইনের ভোল্টেজ ডেঞ্জারাসলি হাই হয়ে যায়, তখন এখানে কি এয়ার ইনসুলেশন ব্রেকডাউন করে, এখানে স্পার্ক হইতে থাকে, এখান থেকে এখানে চার্জ পাস হয়। তো এই রেজিস্ট্যান্সটা, এই যেহেতু ভোল্টেজ ডিপেন্ডেন্ট, এই হাই ভোল্টেজ আসার কারণে এর ভ্যালু এখন একদম কমে যায়। তখন ইজিলি লাইনের এক্সট্রা চার্জ ভোল্টেজটা এখানে গ্রাউন্ডে ডিসচার্জ হয়ে যায়। এভাবে আমরা ট্রাভেলিং ওয়েভকে, ইনডিরেক্ট বা ইনডিরেক্ট স্ট্রোককে লাইটিং এর সিস্টেমের মাধ্যমে প্রোটেক্ট করতে পারি। এই হচ্ছে আমাদের আজ পর্যন্ত থিওরিটিক্যাল আলোচনা। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।